আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা, দ্বিতীয় খণ্ড, পর্ব ৪। নিস্তব্ধ অন্ধকার ঘরে বিছানার কোণে অসহায় পুতুলের মতো পড়ে আছে পদ্মজার দেহ। তার হাত পা মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, গায়ে লেগে থাকা ঘামের ভেজা গন্ধ আর চোখের কোণে জমে থাকা শুকনো কান্নার দাগ তার দুঃসহ অবস্থাকে আরও প্রকট করে তুলেছে। দুপুর পর্যন্ত সে এই ঘরে স্বাধীনভাবে হাঁটাহাঁটি করেছিল। যখনই পাশের ঘর থেকে ভেসে এলো মেয়েদের মর্মান্তিক আর্তনাদ, তার মন অস্থির হয়ে উঠল। হৃদয় জুড়ে দুশ্চিন্তার স্রোত বয়ে গেল। আতঙ্কের তাড়নায় সে দরজার কাছে গিয়ে কয়েকবার কড়া নাড়ল। কি হচ্ছে জানার জন্য চেঁচামেচি করল, যার ফলে তার এই শোচনীয় অবস্থা। পাতালপুরীটা একটা জটিল গোলক ধাঁধা, যার কেন্দ্র রয়েছে একটা প্রশস্ত ঘর। এই কেন্দ্রীয় ঘরের মাঝখানে নরম গদিযুক্ত আসন, যেখানে আমির এখন বিষণ্ণ মুখে বসে আছে। তার দুই পাশে দুটি রহস্যময় দরজা, একটায় লেখা শূন্য প্রতিধ্বনি, অন্যটিতে অন্ধকারের চোখ। প্রতিটি দরজার পেছনে রয়েছে আরও বহু ঘরের জটিল বিন্যাস। এই গোপন পাতালপুরীর প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা রহস্য ও না বলা অনেক জীবনের যন্ত্রণা। আমিরের কপালের শিরাগুলো দপদপ করছে, মনের গভীরে চলছে একটা নীরব যুদ্ধ। পাতালপুরীর নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে তার অস্থির শ্বাসের শব্দ, যা এই রহস্যময় পরিবেশকে আরও গুরুগম্ভীর করে তুলেছে। সকালে মজিদ আর খলিলের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানিয়েছে রিদওয়ান ধীরে ধীরে চেতনা ফিরে পেয়েছে। চোখ খুলছে বটে, কিন্তু তার দেহ ভীষণ দুর্বল। আমিরের কাছে এসব কোনো অর্থ বহন করে না। তার মনে একটাই বিশ্বাস, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই লড়াই করার মতো শক্তি আছে। অনুভূতি, করুণা এসবের কোনো স্থান নেই তার মতো পাথর মন মানুষের জীবনে। তাছাড়া তাদের এই ছায়াময় জগতের অলিখিত নিয়মগুলোও কঠোর। কেউ আহত হলে বাইরের সাহায্য নেওয়া নিষেধ। নিজেদের ক্ষত নিজেরাই সামলাতে হয়, তাই হাসপাতালে রাখার কোনো প্রশ্নই ওঠে না। পাতালপুরীর দরজা ভারী শব্দ তুলে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো তিনটি ছায়া, মজিদ, খলিল আর তাদের মাঝে প্রায় আধভাঙ্গা দেহ নিয়ে দাঁড়িয়ে আছে রিদওয়ান। তার মুখ ধূসর, চোখের নিচে কালচে দাগ, মাথার চারপাশে সাদা ব্যান্ডেজ পেঁচানো। খলিলের এক হাতে ঝুলছে নানা ধরনের ঔষধের প্যাকেট, অন্য হাতে স্যালাইনের বোতল। ভেতরে ঢুকেই মজিদ চারপাশে একবার নজর বুলিয়ে নিলেন, প্রশ্ন করলেন, তোর বউ কোথায়? আমিরের মুখে একটুও পরিবর্তন দেখা গেল না। তার ঠোঁট শক্তভাবে চেপে ধরা। পদ্মজার প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চায়। খলিল বললেন, এই সেরির কলিজাটা অনেক বড়, এইখানে আইয়া পড়ছে। আমি কইতাছি ভাই, এরা সময় থাকতে সরাইয়া না দিলে একদিন আমরারে সরাইয়া দিব। বাবলুর মতো জাত খুনিরে মাইরা ফালাইছে, আর আমরারে পারবো না? আমির আচমকা উঠে দাঁড়ালো, খলিলকে ধাক্কা দিয়ে সরিয়ে রিদওয়ানের শার্টের কলার মুঠোয় ধরে কাছে টেনে নিল। তার চোখ দুটোতে ক্রোধের লেলিহান শিখা, দাঁত কিরমিরি করে ফিসফিসে গলায় গর্জে উঠল। পদ্মজার গলায় দাগ হলো কী করে? রিদওয়ানের মুখ লাল হয়ে উঠল, হাঁসফাঁস করতে লাগলো। মজিদ দ্রুত এগিয়ে এসে আমিরকে সরালেন, শান্ত গলায় বললেন, মারিস না, ওর অবস্থা ভালো না, মরে যাবে। আমিরের দৃষ্টি রিদওয়ানের দিকে, তার চোখে আগুনের ঝিলিক। কুত্তার বাচ্চার আমি জবাই করে ছাড়ব। মজিদ বললেন, এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না। ৮ দিন মাত্র বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে। আমাদের হাতে অনেক কাজ। ৮ দিনের মধ্যেই ২১টা মেয়ে জোগাড় করতে হবে। আমির খলিলকে হুকুম দিল, তোর ছেলেরে ঘরে নিয়ে যা। খলিল নিজের ছেলেকে নিয়ে দ্রুত জায়গা ছাড়ল। মজিদ চতুর্দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, বাবু, আমরা সবাই এখন একটা সূচের আগায় দাঁড়িয়ে আছি। আমাদের মন প্রাণ সব কিছু একটা লক্ষ্যে কেন্দ্রীভূত হওয়া চাই, অন্য কোনো চিন্তার জায়গা নেই। একটু থামলেন আমিরের মুখের প্রতিক্রিয়া বুঝতে, তারপর আরও গাঢ় স্বরে বলতে লাগলেন, এই সাম্রাজ্য আমাদের গড়া, তোর গড়া। এটা যদি ধ্বংস হয় তাহলে আমাদের অস্তিত্বও মুছে যাবে। তোর হাতের দায়িত্ব তুলে দিয়েছিলাম কারণ আমি জানি
তুই বাঘের বাচ্চা। তোর মধ্যে আমি দেখি সেই অদম্য সাহস, সেই নির্মম শক্তি। তুই পারবি সব বাধা চূর্ণ করতে। মজিদের চোখে তখন ভয়ঙ্কর ধূর্ততা। তিনি আমিরের কাঁধে হাত রেখে শেষ কথাগুলো বললেন, মনে রাখবি, এই পৃথিবীতে অর্থের চেয়ে বড় কিছু নেই। অর্থই শক্তি, অর্থই ক্ষমতা, অর্থ দিয়ে সব কেনা যায়। মানুষের বিবেক, তাদের আত্মা, এমনকি তাদের জীবনও। তাই অর্থের জন্য যা করতে হয় কর, পিছুপা হবি না, কারণ অর্থই তোর সবচেয়ে বড় অস্ত্র। আমিরের ভেতরে একটা ঝড় বয়ে গেল। পদ্মজার প্রতি তার মোহ উবে গেল কুয়াশার মতো। মজিদের কথাগুলো তার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে। নতুন করে জন্ম নিল সে, একজন নিষ্ঠুর নির্মম ব্যবসায়ী হিসেবে। শূন্য প্রতিধ্বনিতে গেল সে মজিদকে নিয়ে। প্রথম ঘরে পা দিতেই তাদের চোখে পড়ল হৃদয় বিদারক দৃশ্যটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসহায় মেয়েগুলো, যেন জালে আটকে পড়া মাছ। কেউ কেউ এখনও নড়াচড়া করছে। আরভিদ ঘরে ঢুকে গম্ভীর স্বরে জানালো, দুটো মেয়ে মারা গেছে। আমির ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন দুটো? লাঠি দিয়ে দুটি নিথর দেহ দেখিয়ে দিল আরভিদ। আমির নির্দেশ দিল, ওদের আলাদা করো। একটা বস্তা, ছুরি আর রামদা নিয়ে এসো। চাচাকে খবর দাও। আরভিদ মাথা নেড়ে বেরিয়ে গেল। মজিদ ঠোঁট কামড়ে একটু থেমে জিজ্ঞেস করলেন, আজ তাহলে ট্রলার লাগবে? লাগবে। লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। মন্তুকে বলে দেবেন বড় নদীতে ফেলতে, মাদিনীতে যেন না ফেলে। শফিক জানিয়েছে কয়েকদিন পর পর একই জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে, তাই থানায় নাকি তদন্ত শুরু হয়েছে। মজিদের চোখে একটুখানি বিরক্তি ঝলক দিল, গলায় ক্ষোভ ঝরে পড়ল। মন্তুকে জুতাপেটা করতে হবে, বারবার বলার পরও একই ভুল করে যাচ্ছে। দু চারটা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ সাবধানে খাবারের প্লেটটি বিছানার পাশে রাখল। তারপর ধীরে ধীরে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। মুক্তির স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মজার ভেতরে যেন একটা ঝড় জেগে উঠল। রাফেদ কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ এক প্রচণ্ড ধাক্কা দিল। অপ্রস্তুত রাফেদ হুমড়ি খেয়ে আছড়ে পড়ল 200 বছরের পুরনো পাতালপুরীর দেয়ালে। আঘাতের তীব্রতায় তার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে অসংখ্য তারার ঝলকানি ভেসে উঠল। পদ্মজা মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে গেল। তার মনে ছিল একটাই ভরসা, আমিরের নির্দেশ ছাড়া কেউ তাকে আঘাত করবে না। সেই সাহসে ভর করে নির্ভয়ে রাফেদকে ফাঁকি দিয়ে ছুটে চলল। তার লক্ষ্য শূন্য প্রতিধ্বনি। প্রথম ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো সে। শ্বাস ভারী হয়ে উঠেছে। হৃৎপিণ্ড যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। ভেতর থেকে ভেসে এলো মজিদ হাওলাদারের কুৎসিত হাসি আর মেয়েদের কাতর গোঙানির শব্দ। পদ্মজার শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে গেল। সাহস সঞ্চয় করে দরজা ঠেলে উঁকি দিয়ে যা দেখল তা গতকালের চেয়েও ভয়াবহ। মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিটি মেয়ে বিবস্ত্র অবস্থায় অসহায়ভাবে পড়ে আছে মৃত্যুর অপেক্ষায়। আর মজিদ হাওলাদার পাশবিক আনন্দে লাঠি দিয়ে মেয়েদের নাজুক অঙ্গে আঘাত করছে। কিছুটা দূরে দামি চেয়ারে বসে নিরাসক্তভাবে কাগজপত্র দেখছে আমির। পাশেই খলিল হাওলাদার একটা দেহ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ শনাক্ত করতে না পারে। সামনে রয়েছে 3টে ভয়ঙ্কর রামদা। বীভৎস দৃশ্যটি দেখে পদ্মজার বমি উগরে আসতে চাইল। শরীর জুড়ে ছড়িয়ে পড়ল দাবানলের উত্তাপ। সে ঝড়ের বেগে ছুটে গিয়ে খলিলকে জোরে ধাক্কা মারল। বৃদ্ধ শয়তান হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। নাক থেকে রক্ত ঝরতে লাগলো গলগল করে। খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পদ্মজার চুলের মুঠি ধরতেই আমির এক ঝটকায় খলিলকে সরিয়ে দিয়ে পদ্মজাকে জড়িয়ে ধরল। আমিরের স্পর্শে বিদ্যুৎ খেলে গেল পদ্মজার সারা শরীরে। এই ঘৃণ্য মানুষটার ছোঁয়া তার কাছে বিষের চেয়েও ভয়ানক। প্রচণ্ড জোরে আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। মেঝে থেকে একটা রামদা তুলে আমিরের দিকে তাক করলো। সাপের মতো হিস হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে ফেলবো, একদম একদম মেরে ফেলবো। থরথর করে কাঁপছে তার সারা শরীর।
চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েদের রক্তাক্ত দেহ আর ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। ভেতরটা তার খা খা করছে, যেন বুকের ভেতরটা শূন্য করে দিয়েছে কেউ। মায়ের মুখে শোনা পাক সেনাদের বর্বরতার গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। খলিল হাতে ছুরি তুলে পদ্মজাকে লক্ষ্য করলে আমির গর্জন করে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা! আমিরের চোখে মুখে এমন পাশবিক হিংস্রতা যে পদ্মজার গা শিরশির করে উঠল। সাহস সঞ্চয় করে আবারও রামদা তুলে ধরল সে। গলায় কাঁপুনি সত্ত্বেও দৃঢ়তা আনার চেষ্টা করলো। সবাইকে ছেড়ে দিন, নইলে আমি আমি আপনাকে শেষ করে দেব। তার সারা শরীর ঘামে একাকার, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। চোখ দুটো ছটফট করছে, গোলাচ্ছে মাথার ভেতরটা। পেট থেকে ঠেলে উঠছে বমি। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ঘাড় ঘোরাতেই আমির সুযোগ বুঝে পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। রাগে হতাশায় অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো পদ্মজার মুখ দিয়ে। আমি পদ্মজাকে নিজের দিকে ঘুরিয়ে গর্জে উঠল, এবার সীমা ছাড়াচ্ছ, থামো। পদ্মজা থেমে থাকার মেয়ে নয়, প্রাণপণে লড়াই করে আমিরের হাত পা খামচে রক্তাক্ত করে তুলল। ছটফট করতে করতে শাড়ি খসে পড়ে দেহের অনেকটাই অনাবৃত হয়ে গেল। আমির জানে তার বাপ চাচা কী ধরনের মানুষ, কতটা নীচ ও বিকৃত তাদের মানসিকতা। তাই দ্রুত শাড়ি দিয়ে দেহ ঢেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল পদ্মজাকে। এত ধকল সহ্য করতে না পেরে পদ্মজা হঠাৎ বমি করে ফেলল। সেই বমি ছিটকে পড়ল আমিরের চোখে মুখে। বিরক্তিতে মুখ কুঁচকে উঠল তার। স্ত্রীকে কোলে নিয়ে অন্ধকারের চোখের দিকে পা বাড়ালো সে। দুর্বল শরীর নিয়েও পদ্মজার চোখে জ্বলছে অদম্য সাহস। কিন্তু আমিরের পৌরুষের দাপটে শেষমেশ হার মানল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো বাঁধ ভাঙা বন্যার মতো। পদ্মজাকে মেঝেতে নামিয়ে পিছিয়ে গেল আমির। এ কি শুরু হলো? তার রাজত্বে এমন বিপর্যয় কখনো আসেনি। পদ্মজা বারবার কাজে বাগড়া দিচ্ছে। অন্দরমহলে পাঠানোরও উপায় নেই। রিদওয়ানকে আঘাত করার পর তার ওপর আর ভরসা নেই। যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারে। শুধু সেই পারে তাকে নিয়ন্ত্রণ করতে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল আমির, যতদিন এখানে আছে পদ্মজাকে বন্দি করে রাখবে। কোনোভাবেই বাঁধন খুলবে না। সামনে পা রাখতেই পদ্মজা চিৎকার করে উঠল, দূর হয়ে যান, আমার গা ঘিন ঘিন করছে। প্রচণ্ড ঘৃণায় আমিরের পায়ের কাছে থুতু ফেলল পদ্মজা। আমির তৎক্ষণাৎ পদ্মজার হাত দুটো পিছমোড়া করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। তারপর বিছানায় ছুঁড়ে ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, বড় ভুল করলে এখানে এসে, নাক না গলালে শান্তিতে থাকতে। পদ্মজা তখনও রাগে ফুঁসছে। হাত পা বাঁধা হলেও মুখ তো খোলা। মুখের থুতু দিয়েই বুঝিয়ে দিল আমিরকে সে কতটা ঘৃণা করে। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথায় রক্ত চড়ে গেল। পদ্মজা, আমার নাম মুখে আনবেন না, পিচাস কোথাকার! গর্জে উঠল পদ্মজা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমির হুঙ্কার দিল, আপনি আমাকে মারবেন না, এমন ভুল আশা আমি করি না। তীব্র ব্যঙ্গের সুরে জবাব দিল পদ্মজা। দুজনের চোখেই আগুন জ্বলছে, যেন দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা মুখোমুখি দাঁড়িয়েছে। একজন শারীরিক শক্তিতে বলীয়ান, অন্যজন মানসিক দৃঢ়তায় অটল। মজিদ আরাম কেদারায় গা এলিয়ে বসে আছেন। পদ্মজার চিন্তায় তার মনে আতঙ্কর ঢেউ খেলছে। কল্পনায় তিনি পদ্মজাকে বারবার নিষ্ঠুরভাবে হত্যা করেছেন, যদিও তা বাস্তবে সম্ভব নয়। অন্তত ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ আমিরের মন জুড়ে পদ্মজার মোহিনীরূপ বিরাজ করছে। তিনি খলিলকে গম্ভীর স্বরে বললেন, আমিরকে পদ্মজার কবল থেকে নিয়ে আয়। ওই বেহায়া ডাইনি নিজের সৌন্দর্য দিয়ে আমার মূল্যবান সম্পদকে বশীভূত করে রেখেছে। খলিলের কানে মজিদের কথা ঢোকেনি। ক্রোধে ফুঁসছেন তিনি। আমির সর্বদা তার এবং রিদওয়ানের সঙ্গে পশুর মতো আচরণ করে। বাপ বেটা মিলে বহুবার আমিরকে খতম করার ষড়যন্ত্র এঁটেছে। কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, সজাগ কান, আত্মরক্ষার অসাধারণ ক্ষমতার কারণে তাকে আঘাত করার সাহস কুলায়নি। তাছাড়া আমিরের দলের প্রতিটি সদস্য তার মতোই নৃশংস খুনি। তবুও খলিল হাল ছাড়েননি। একদিন সুযোগ আসবেই, সেদিন এক কোপে আমিরের মুন্ডু ধর থেকে আলাদা করে দিবেন। অধিকন্তু মজিদ ও খলিলের চোখের বিষ।
সব সম্পত্তি আমিরের নামে লিখে দিয়েছে। অন্তরের জ্বালা অন্তরেই থেকে যায়। বাধ্য হয়ে আমিরের হুকুম তামিল করতে হয়। নিজেরা আর খবরদারি করতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সচেতন হয়ে বলল, হ ভাইজান। আমিরকে বলে আয় রায়পুর যেতে, মেলা বসেছে। খলিল ভেতরে গিয়ে রায়পুরের কথা জানালে দরজা বন্ধ করে বেরিয়ে পড়ল আমির। চলে যাওয়ার আগে মজিদকে হুঙ্কার দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে যেন আঁচড়টিও না লাগে। পদ্মজা পড়ে রইল ঘরবন্দি হয়ে। চোখ বেয়ে নামছে অশ্রুধারা, মাথা ঘুরপাক খাচ্ছে, চোখ দুটি বারবার ভারী হয়ে আসছে। মন ও দেহ উভয়ই বিপর্যস্ত। সে চোখ বোজে, পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের জালে যদি পূর্ণা প্রেমা জড়িয়ে পড়ে। চোখ মেলল পদ্মজা, তার মেরুদণ্ড বেয়ে প্রবাহিত হলো হিমশীতল স্রোত। উদ্বেগে বেড়ে গেল মাথার যন্ত্রণা। দরজা খোলার মৃদু শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে পড়ল। ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করল রিদওয়ান। তার ঠোঁটে একটা কুটিল হাসি লেগে আছে। সোজা এসে বসল পদ্মজার পাশে। বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল পদ্মজা। রিদওয়ান বলল, জানো পদ্মজা, এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। কৌতূহলী দৃষ্টিতে তাকালো পদ্মজা। রিদওয়ান তখন আরও উত্তেজিত হয়ে বলল, আমি তোমাকে কি চমৎকারভাবেই না ঠকালো। রিদওয়ানের মুখে বিজয়ীর হাসি। সে আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটি উপভোগ করছে। আরও বলল, তোমাকে অনেক ইঙ্গিত দিয়েছিলাম যাতে আমিরের আসল রূপ চিনতে পারো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইঙ্গিতগুলো তোমার আগেই আমিরের নজরে পড়ে যেত। কি অদ্ভুত ভাগ্য ওর। পৃথিবীর সব সুখ নিয়েই যেন জন্মেছে। পদ্মজা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন ইঙ্গিত দিতেন? আপনিও তো এই দলেরই একজন। রিদওয়ান হতাশ স্বরে বলল, দলের সদস্য হয়েছি বাধ্য হয়ে। শোনো পদ্মজা, আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। হিসেবে তো তোমাকে আমারই পাওয়া উচিত ছিল, কিন্তু কে পেল? আমির, যে একজন নারী নির্যাতনকারী, নারী পাচারকারী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলেও তোমার কি? তোমার স্বামী তো। তাকে থামিয়ে দিয়ে পদ্মজা জিজ্ঞেস করল, এখানে কেন এসেছেন? গল্প করতে। মেয়েগুলোকে কেন হত্যা করা হচ্ছে? পদ্মজার চোখে চোখ রেখে তাকিয়ে রইল রিদওয়ান। তার মুখে রহস্যময় হাসি। এতদিন সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। পদ্মজা আর আমির যদি শত্রুতে পরিণত হয়, তাহলে তার যে আনন্দ হবে সেটা বোধহয় স্বর্গেও পাওয়া যাবে না। এই আনন্দটুকু পেতেই অসুস্থ শরীর নিয়েও ছুটে এসেছে পদ্মজার কাছে। রিদওয়ান ধীরে ধীরে পাতালপুরীর অন্ধকার ইতিহাস উন্মোচন করতে লাগলো। 200 বছরের পুরনো এই পাতালপুরী, যা একসময় ছিল মন্দিরের অংশ। মন্দিরের নিচে গোপনে তৈরি করা হয়েছিল এই পাতালপুরী, যেখানে রাখা ছিল মূল্যবান রত্নখচিত সোনার মূর্তি। কালের বিবর্তনে এই গুপ্তঘর হাওলাদার পরিবারের হাতে চলে আসে। সেই সঙ্গে শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। হাওলাদার বংশের এক পুরুষের নারী আসক্তি এই পাতালপুরকে পরিণত করে অসংখ্য অপরাধের আখড়ায়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পরিবারের অন্যান্য পুরুষের মধ্যে। পাতালপুরী হয়ে ওঠে তাদের নিষিদ্ধ বাসনা চরিতার্থ করার নিরাপদ আশ্রয়। রিদওয়ান বর্ণনা করল কিভাবে এই স্থান ক্রমশ পরিণত হলো নারী নির্যাতন, পতিতাবৃত্তি এবং হত্যার কেন্দ্রবিন্দুতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাপাচার চলছে। প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে নিরীহ মেয়েদের অপহরণ করে এখানে আনা হতো। তাদের ওপর চালানো হতো অকথ্য অত্যাচার। কেউ কেউ মারা যেত, আর যারা বেঁচে থাকতো তাদের নির্মমভাবে হত্যা করে লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এই ভয়াবহ কার্যকলাপের সঙ্গে জড়িত অনেক ক্ষমতাশালী ব্যক্তি। টাকার বিনিময়ে তারা এখানে এসে তাদের কুপ্রবৃত্তির চাহিদা মেটায়। হাওলাদার পরিবারের প্রতিটি পুরুষ সদস্যকে কৈশোর থেকেই এই পাপচক্রে জড়িয়ে ফেলা হতো।
আমির তরুণ বয়সেই নির্যাতন ও পতিতাবৃত্তির পাশাপাশি পাতালপুরীকে নারী পাচারের অংশ করে তোলে। পদ্মজা এই ভয়াবহ সত্য শুনে স্তম্ভিত হয়ে গেল। 200 বছর ধরে চলে আসা এই নৃশংসতা, যা কেউ রুখতে পারেনি। বাইরে থেকে অতি সম্মানিত এই পরিবার, ভেতরে এত কালো। হঠাৎ তার মনে হলো, তাহলে কি আমিরও মেয়েদের ধর্ষণ? সে নিজেও এই পাপের অংশীদার। এই ভাবনায় পদ্মজার শ্বাস প্রশ্বাস অস্থির হয়ে উঠল। পদ্মজার এই অবস্থা দেখে হাসল রিদওয়ান। গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই। সেই ঝড়ের সন্ধ্যায়, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল।